ভালোবাসার গল্প। আজ মোহনা অনেক ভোরে উঠে পড়েছে। না উঠে পড়েছে বলাটা একটু ভুল হচ্ছে, হয়তো সারাটা রাত ও ঘুমায়নি। সারা রাত এখানেই কাটিয়েছে, ঠিক এখন যেখানে দাঁড়িয়ে আছে ঘরের সাথে লাগোয়া এই বারান্দাটায়। ওর ঘুম হবেই বা কি করে, আজ যে ওর বরের বিয়ে। আর ওর শাশুড়ি মা নিজে বিধবা হয়ে বিয়ের কাজে হাত লাগাতে পারবে না বলে সব কাজ করার দায়িত্ব ওর উপরেই দিয়েছেন। মোহনা ওই অন্ধকার আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকলো, সেই প্রথম যে দিন ও এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছিল। কত স্বপ্ন, কত আশা মনে বেঁধে পা রেখেছিল কৌশিক আর ওর এই নতুন সংসারে। কিন্তু ফুল সজ্জার রাতেই কৌশিক জানিয়েছিল, কিছু মনে করো না মোহনা, আমি কেবল মাত্র বাবার জেদের কাছে হার মেনে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। কিন্তু আমি তোমাকে কোনো দিন ও মেনে নিতে পারবো না। কিন্তু কেন আমাকে মেনে নিতে পারবে না? আমি কি আপনার যোগ্য নই? মোহনা খুব অমায়িকভাবেই জিজ্ঞেস করল। না মোহনা, তুমি খুব ভালো মেয়ে, কিন্তু আমি যে অন্য একজনকে ভালোবাসি, আর আমি তাকে ছাড়া আর কাউকে মেনে নিতে পারবো না। আজ 4 বছর হয়ে গেল মোহনা আর কৌশিক একসাথে আছে। কৌশিক নেহাতি ভদ্র ছেলে, কারণ এই 4 বছরে একটা ঘরে একটা বিছানায় দুজনে একসাথে থাকা সত্ত্বেও শুধু ওই দিনটা ছাড়া আর মোহনার কাছে পর্যন্ত আসেনি। শুধু ওই দিনটা মোহনার মনে পড়ে গেল, ওর জীবনের সেই চির আকাঙ্ক্ষিত দিনটার কথা। প্রায় 4 মাস আগে সেদিন কৌশিকের অফিসের কোনো এক পার্টি থাকায় স্বভাবের বিপরীতে গিয়ে প্রয়োজনের থেকেও বেশি কিছুটা রঙিন পানীয় পান করে ফেলে। তার ফলে নিজের সম্পূর্ণ হুঁশে ছিল না। সেদিন বাড়ি এসে কৌশিক মোহনাকে কিছুটা জোর করেই নিজের কাছে টেনে নিয়েছিল, হয়তো নেশার ঘোরে মোহনাকে নিজের প্রেমিকা মনে করেছিল। পরের দিন সকালে নিজের সমস্ত ভুল বুঝতে পেরে বারে বারে ক্ষমাও চেয়ে নিয়েছিল। খুব ছোট বেলায় মোহনার মা মারা যায়, তারপর থেকে বাবাই হয়ে উঠেছিল ওর সবকিছু। একদিন বাবাও আক্রান্ত হয় হার্টের সমস্যায়। মোহনার বয়স তখন কতই বা হবে, এই 17 হবে হয়তো, স্কুলের গণ্ডিটাও পেরায়নি, 11 ক্লাসে পড়ে। মৃত্যু শয্যায় বাবার বাল্য বন্ধু কুশল বাবুর হাত ধরে নিজের অনাথ মেয়েটার দায়িত্ব দিয়ে চলে গেলেন না ফেরার দেশে। কুশল বাবু ঠিক করে নিলেন শহরের অফিসে কর্মরত তার একমাত্র ছেলের সাথে বিয়ে দেবেন মোহনার। করলেন ও তাই। এখানে এসে মোহনা বুঝেছিল শুধু কৌশিক না, শাশুড়ি মায়া দেবীও তাকে অপছন্দ করছেন। আজ 4 বছরের মধ্যে একটা দিনের জন্যেও উনি ভালো মুখে কথা বলেছে কিনা সন্দেহ। যতটুকু ভালোবাসা ছিল সব শ্বশুর মশাইয়ের সাথে চলে গেছে। নিজের চিন্তায় মগ্ন মোহনার হঠাৎ খেয়াল হলো আর কিছুক্ষণ বাদেই কৌশিকের দধিমঙ্গল শুরু হবে। কৌশিককে তো ঘুম থেকে ওঠাতে হবে। অনেক কাজ পড়ে রয়েছে কদিন ধরে, আবার শরীরটাও ভালো যাচ্ছে না। মোহনা ছুটল ওর নিজের ঘরের দিকে, যেটা কাল অবধি ওর ছিল, আজ থেকে সেখানে অন্য কারোর অধিকার। মোহনা একবার নিজের ঘরে ঢুকে চারদিকে ভালো করে দেখে নিল, তারপর এগিয়ে গেল বিছানায় ঘুমন্ত কৌশিকের দিকে। কৌশিক, উঠে পড়ুন, সকলে যে আপনাকে ডাকছে, দধিমঙ্গলের সময় হয়ে যাচ্ছে। মোহনা ডাকে কৌশিক বিছানায় সোজা হয়ে উঠে বসে, ওর চোখ যায় সামনেই বিছানা গুছিয়ে রাখছে মোহনার উপরে। কি শান্ত ওর চাহনি! কিন্তু কৌশিক বুঝতে পারছে মেয়েটার মনের ভেতরে কতটা উথাল পাতাল হচ্ছে।
শুধুমাত্র থাকার জায়গা নেই বলে ওর মায়ের শত লাঞ্ছনা সহ্য করেও এখানে পড়ে রয়েছে। কোথায় যাবে একা একা এই এত বড় শহরে? কৌশিক মোহনাকে ডাকলো। মোহনা নিজের কাজ করতে করতেই জবাব দিল, বলুন, তোমার খারাপ লাগছে না এই যে তোমার সামনেই মা আমার আবার বিয়ে দিচ্ছে? মোহনা অল্প হাসলো, তারপর নিজের কাজ করতে করতেই বলল, ভালো তো, এবার অন্তত উনার ঠাকুমা হবার স্বপ্ন পূরণ হবে। আমি তো আর উনার স্বপ্ন পূরণ করতে পারিনি। আর আপনিও আপনার মনের মতো একজনকে নিয়ে সুখী হবেন। মোহনার গলাটা একটু ধরে এলো। তুমি কেন মাকে বলনি যে আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক তৈরি হয়ে ওঠেনি যে তুমি মা হতে পারবে? আপনিও তো বলতে পারতেন, তাহলে কেন বলেননি? তোমার কষ্ট হচ্ছে না? আজ থেকে আমার উপর, এই ঘরের উপর তোমার কোনো অধিকার থাকবে না। কেন রাজি হলে মায়ের কথা মতো আমার বিয়ের সব দায়িত্ব নিজের হাতে নিতে? এই বাড়িতে যবে থেকে এসেছি আমার কষ্টের কথা বাবা ছাড়া আর কে-ই বা ভেবেছে? আর মা বলল উনি বিধবা মানুষ, বিয়ের কাজে হাত লাগালে আপনার অমঙ্গল হবে। আর আমি কি করে আপনার অমঙ্গল হতে দিই বলুন তো? যান, আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। কৌশিক কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থাকলো। কেমন থমথমে মুখে ঘুরে বেড়াচ্ছে মেয়েটা, মুখটাও কেমন সাদাটে হয়ে গেছে। দুদিন আগে অবশ্য বলেছিল শরীর ভালো লাগছে না। ও কৌশিক, তৈরি হয়েছিস বাবা? বাইরে থেকে নিজের মায়ের গলা পেয়ে নিজের চিন্তা থেকে বের হয়ে ও তাড়াতাড়ি তৈরি হতে থাকলো। এই যে মেয়ে, সবার আগে তুমি ওকে খাইয়ে দাও। মোহনাকে উদ্দেশ্য করে কৌশিকের কোনো এক পিসিমা বলে উঠল। মোহনা মাথা নেড়ে কৌশিকের সামনে এসে বসল। কৌশিক ওর দিকে মুখ তুলে তাকালো। লাল পাড় সাদা শাড়ি, বড় বড় চুলগুলো আলগোছে ঘাড়ের কাছে একটা খোপা করা। ওর সামনে বসে অনেক কষ্টে নিজের কান্না আটকিয়ে চামচে করে কিছুটা দই চিড়ে মাখা তুলে কৌশিকের মুখের সামনে তুলে ধরল। কৌশিক নিজের এক হাত দিয়ে মোহনার হাতটা ধরে মুখটা এগিয়ে এনে চামচটা মুখে পুরে নিল। মোহনার চোখ থেকে টপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। পাশ থেকে কৌশিকের মায়ের গলা শোনা গেল, এখন কেঁদে আর কি হবে? একটা বাজা মেয়েকে নিয়ে তো বংশ রক্ষা করা যায় না। অনেক ভালো বলতে হবে কৌশিকের হবু বউকে যে একটা বিবাহিত ছেলেকে আবার বিয়ে করতে রাজি হয়েছে। মোহনা দৌড়ে নিজের ঘরে চলে গেল। না, ওর আর কৌশিকের ঘর না, কাল থেকে সিঁড়ির নিচে ওই ছোট্ট ঘরটায় ওর জায়গা করে দিয়েছে কৌশিকের মা। দধিমঙ্গলের নিয়ম হয়ে যাওয়ার পরে কৌশিক নিজের ঘরে এসে মোহনাকে দেখতে না পেয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। শেষে সিঁড়ির নিচের ঘরটায় এসে মোহনার দেখা পেল। তুমি এখানে কি করছো? কৌশিক অবাক হয়ে জিজ্ঞেস করল। মোহনা একটু হাসল, বলল, এখানে নয় তো কোথায় থাকবো? আপনার মা তো তাও একটু থাকার জন্য জায়গা তো দিয়েছে, না হলে কোথায় যেতাম আমি? আপনি এখন যান, নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিন গিয়ে। কিন্তু মোহনা, তুমি কি করে এখানে থাকবে? একটু সময়ই তো আমার দম বন্ধ হয়ে আসছে। আপনি এখন যান কৌশিক, আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু বিশ্রাম নেব। বিকেলে বিয়ের অত আড়ম্বর না থাকলেও রেজিস্ট্রি হওয়ার পরে অনেক কাজ আছে। আর তাছাড়া আপনার মা যদি আপনাকে এখানে দেখে তাহলে আমাকেই কথা শোনাবে। বিকেলে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। বাবা নেই বলে কৌশিক চায়নি খুব ধুমধাম করে বিয়েটা হোক।
শুধুমাত্র নিকট কয়েকজনের উপস্থিতিতে শুধু রেজিস্ট্রি করে সিঁদুর পরিয়ে বিয়েটা সারা হবে। সব ব্যবস্থা কাছেই একটা বাড়ি ভাড়া নিয়ে করা হয়েছে। মেয়ে সমেত তার কিছু আত্মীয় স্বজন এসে পৌঁছেছে। কৌশিকও অনেক আগেই চলে এসেছে। এখন ওকে ওর হবু বউয়ের সাথে পাশাপাশি বসিয়ে রাখা হয়েছে। কেন জানে না কৌশিকের হঠাৎ মনে পড়ে গেল ওর আর মোহনার বিয়ের দিনটার কথা। ঠিক এইভাবেই নতুন বউয়ের সাজে ওর পাশে চুপ করে বসেছিল মোহনা। কৌশিকের হঠাৎ করে ভেতরে একটা অস্থিরতা কাজ করতে থাকলো। ও চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে মোহনাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথায় মেয়েটা? সেই যে সকালে বলল শরীর খারাপ লাগছে, বলল তাহলে কি এখনো ওর শরীর ঠিক হয়নি? ও আবারও এদিক ওদিক দেখতে লাগলো। আসুন বিয়েটা সেরে নেওয়া যাক, সময় হয়ে গেছে রেজিস্ট্রারের ডাকে। সকলের সামনে ফুল দিয়ে সাজানো একটা টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। কিন্তু মোহনা কোথায়? কৌশিক আবারও এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকলো। আগে কি করতে চান? সইটা করে নিতে চান নাকি সিঁদুর দান আগে করতে চান? রেজিস্ট্রারের কথায় মেয়ের বাড়ির থেকে জানানো হয় আগে সিঁদুর দান হবে, তারপর রেজিস্ট্রি পেপারে সই করা হবে। ও মেয়ে, কোথায় গেলে তুমি? একটা বিয়ের থালা সাজাতে এতক্ষণ লাগে? কৌশিকের কোনো এক আত্মীয়ের ডাকে মোহনা হাতে করে একটা থালায় ফুলের মালা, সিঁদুর আর কিছু মিষ্টি সাজিয়ে এসে দাঁড়ালো কৌশিকের সামনে। কৌশিকের এতক্ষণের অপেক্ষা যেন শেষ হলো, কিন্তু মেয়েটাকে এরকম ফাঁকা ফাঁকা লাগছে কেন? মুখ চোখও কেমন শুকিয়ে গেছে। কৌশিক ভালো করে মোহনার দিকে তাকিয়ে দেখল ওর কপালে সিঁদুরের যে লাল টিপটা থাকতো সেটা নেই, আর সিঁথিটাও ফাঁকা। চওড়া করে যে সিঁদুরটা পরতো সেটার জায়গা নিয়েছে নামমাত্র ছোঁয়ানো সিঁদুরে। নাও বাবা, তোমার হবু বউ তোমার জন্য অপেক্ষা করছে, সিঁদুরটা পরিয়ে দাও, কৌশিকের মা পাশ থেকে বলে উঠল। মোহনার হাতে ধরা থালাটার মধ্যে থেকে সিঁদুর তোলার সময় কৌশিকের মনে হলো যেন থালাটা একটু কেঁপে উঠল। ও মোহনার মুখের দিকে একবার তাকালো। মোহনা তখন নিজের মুখটা নিচু করে অতি কষ্টে নিজের কান্না আটকানোর চেষ্টা করছে। থরথর করে ওর সারাটা শরীর কাঁপছে। কৌশিক অবাক চোখে ওর দিকে তাকিয়ে থাকলো। কি অসম্ভব মনের জোর এই মেয়েটার! নিজের মনের সব কষ্ট লুকিয়ে রেখে কি অনায়াসে নিজের সব থেকে প্রিয়, সবচেয়ে আপন মানুষটার উপর থেকে সব অধিকার ছেড়ে দিয়ে কি অনায়াসে তুলে দিচ্ছে অন্য আরেকজনের হাতে। কৌশিক ভাবল ও নিজেও কি পারত এটা করতে, যদিও মোহনার জায়গায় থাকত। আঙ্গুলের ডগায় সিঁদুর নিয়েও কৌশিকের হাত যেন আটকে গেল। কি হলো? সিঁদুরটা পরাও। মেয়ের বাড়ির তরফের কেউ আবারও কৌশিককে তাড়া দিতে থাকলো। এখন কৌশিক জানে ওর কি করা উচিত। ও হেসে আঙ্গুলের ডগায় ধরে থাকা সিঁদুরটা ছুঁয়ে দিল মোহনার ফাঁকা সিঁথিতে। চারিদিকে হই হই পড়ে গেল। ওর মা দৌড়ে এসে কৌশিককে বলল, এ তুই কি করলি? আবার এই বাজা মেয়েটাকে সিঁদুর পরালি? তারপর মোহনার দিকে তেড়ে গিয়ে বললেন, তোর এত বড় সাহস, তুই আমার ছেলেটাকে বস করতে চাইছিস? বেরিয়ে যা আমার ঘর থেকে। উনি মোহনার হাত ধরে টেনে নিয়ে যেতে গেলেন। দাঁড়াও মা, মোহনা আমার স্ত্রী, তাই আমি চাই না এরপর থেকে আর কেউ ভুল করেও কিছু বলুক বা খারাপ ব্যবহার করুক। আমাকে যেন বারবার এই কথাটা মনে করাতে না হয়। কৌশিক ভীষণ কড়া গলায় কথাটা বলায় ওর মা মোহনাকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। কৌশিক মেয়ের বাড়ির লোকেদের কাছে গিয়ে হাত জোড় করে বলল, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে পারবো না, আমি বিবাহিত।
আর যে নিজে একটা মেয়ে হয়েও অন্য একটা মেয়ের কষ্ট না বুঝে তার বর্তমান স্বামীকে বিয়ে করতে আসে শুধু তার টাকা পয়সা আর বংশ মর্যাদা দেখে, সে নিজেকে ছাড়া আর কাউকে সুখী করতে পারে না। এতক্ষণ মোহনা অবাক হয়ে দেখছিল এইসব। এখনো অবধি যা যা হলো সেটা সবটাই ওর বুঝে উঠতে সময় লেগে গেল। যখন বুঝতে পারল, নিজের সিঁথিতে হাত ছুঁয়ে একবার বোঝার চেষ্টা করলো এতক্ষণ যা কিছু হলো সব সত্যি কিনা। যখন বুঝতে পারল ও কিছু হারিয়ে ফেলেনি, বরং তার দ্বিগুণ ফিরে পেয়েছে, ওর দু চোখ যেন অবশ হয়ে নোনা জলের ধারা বইতে থাকলো। কৌশিক ওর কাছে এগিয়ে এসে ওর হাত ধরে টেবিলটার কাছে দাঁড় করিয়ে দিল। রেজিস্ট্রার কে বলল পেপার বের করে ওদের সাইনটা করিয়ে নিতে। কৌশিকের প্রথমে সই করা হয়ে গেল ও মোহনার হাতে পেনটা ধরিয়ে দিয়ে পেপারটা এগিয়ে দিল। মোহনা কাপা কাপা হাতে কোনো রকমে নিজের নামটা লিখেই জ্ঞান হারিয়ে সেখানেই বসে পড়ে। কৌশিক দৌড়ে এসে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেল। সেদিন ডাক্তারের কাছে যাওয়ার পরে ওরা জানতে পারে মোহনা সন্তান সম্ভবা। কৌশিক এখন চেষ্টা করছে মোহনা আর ওর সম্পর্ক যেন একদম ঠিক হয়ে যায়, কোনো রকমের দুবিধা যেন কারোর মনেই না থাকে। কৌশিকের করা হুকুমে ওর মাও মোহনাকে কিছু বলার সাহস পেয়ে ওঠে না। এখন ওরা আর পাঁচটা সুখী দম্পতির মতোই দুজনে দুজনকে আগলে রাখে, শোয়ার সময় জায়গা হয় একে অপরের বুকের মাঝে। দুজনে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে ওদের পরিবারের নতুন সদস্যের। সঠিক সময়ে তার আগমনে ওদের সংসার হয়ে উঠেছে পরিপূর্ণ। কৌশিকের মনের মধ্যে মোহনা যে নিজের জন্য কতটা জায়গা করে নিয়েছিল সেটা কৌশিক নিজেও বুঝতে পারেনি। ভালো থাকুক ওরা ওদের নিজেদের ছোট্ট পরিবারটা নিয়ে। সমাপ্ত। এইরকম আরো গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।